আসসালামু আলাইকুম। এই প্রায় মধ্যরাত থেকে শেষ রাত। আম, আসলে ঘুম আসছে না। দুশ্চিন্তায়, টেনশন, নানান ধরনের চিন্তা ভাবনার কারণে ঘুম আসছে না, যে কারণেই ভাবলাম অন্তত 2-4 মিনিট সকলের সাথে কথা বলি। প্রিয় দেশবাসী এবং সংগ্রামী সহযোদ্ধারা, আপনারা সকলেই ইতিমধ্যেই অবগত হয়েছেন যে আমাদের আন্দোলন সংগ্রামের একজন লড়াকু যোদ্ধা, যাকে সবাই চেনেন, শরীফ ওসমান হাদি, গত শুক্রবার ফ্যাসিবাদীদের আসলে সবাই জানেন যে গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ হয়ে হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে আজকে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেছে। প্রকৃত অর্থে আমি যখন হাদির ঘটনাটি শুনি তখন আমি গ্রামে ছিলাম। গ্রাম থেকে ঢাকা এসেই এবারকার হসপিটালে যাই এবং সেখানে চিকিৎসারত ডাক্তার মূলত আমাকে পরিষ্কারভাবে যেটি জানিয়েছিল যে সেটি হচ্ছিল যে হাদির ব্রেন কার্যত, যেটা ক্লিনিক্যালি বা ডাক্তারি ভাষায় যেটা বলে থাকি, ডেথ, ক্লিনিক্যালি ডেথ। তারপরেও তারা এই ধরনের কেসে খুব স্বাভাবিক সুস্থ হওয়াটা খুব রেয়ার ঘটনা। তারপরেও তারা চেষ্টা করে যাচ্ছিলেন কিংবা চেষ্টা করছেন, সেই কারণে হসপিটালেও রেখে বা দেশের বাইরেও তার পরিবার, আমাদের মতো বন্ধুবান্ধব সকলকে সান্ত্বনা দেওয়া বা কিছুটা বুঝ দেওয়া, চিকিৎসার জন্য দেশের বাইরেও পাঠিয়েছেন। কিন্তু ওসমান হাদি যে মৃত্যুবরণ করবে, এটা আমি সেদিন ডাক্তারের কথাতেই আসলে কার্যত বুঝেছিলাম, যে কারণে বারবার বলেছিলাম যে দেশের মানুষকে দোয়া করার জন্য। তা আমার কথা বা আমার জিজ্ঞাসা বিশেষ করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, যারা সরকারের পার্ট ছিল এবং এখনও যারা সরকারে আছে, গণ অভ্যুত্থানের 15 মাসে যেখানে ফ্যাসিবাদ নির্মূল হওয়ার কথা ছিল, ফাসিস্টদের রাজনীতি আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হওয়ার কথা ছিল, যেখানে জাতীয় ঐক্যের একটা সরকার হওয়ার কথা ছিল, বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, বা যে রক্তাক্ত জুলাই আমাদেরকে একটা ঐক্যের জায়গায় নিয়ে এসেছিল, সেখানে 15 মাস পরে কেন হাদির মতো একজন বিপ্লবী তরুণকে জীবন দিতে হবে, গুলি খেতে হবে? কিংবা হাদির গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি যদি আরও একটি ঘটনা বলি, যে আপনারা দেখেছেন গত 29শে অগস্ট গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় পল্টনের আলরাজি কমপ্লেক্সের সামনেই আমি গুলিবিদ্ধ হয়েছিলাম। সরি, আমি আমার সহকর্মীরা বর্বরোচিত হামলার শিকার হয়েছিলাম। ওই পল্টনের আলরাজি কমপ্লেক্সের ওই সড়কের একটু সামনে, কয়েক কদম এগিয়ে, 1 মিনিট কিংবা 40 সেকেন্ড, 60 সেকেন্ডের হাঁটা, এই কালভার্ট রোড, এইখানেই ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছিল। এবং 29শে অগস্ট সেখানে আমরাও, আমাকে সেদিন কিভাবে বর্বরোচিতভাবে আক্রমণ করেছিল আপনারা দেখেছিলেন। বিনা কারণে উস্কানি, বিনা কারণ কোনো ধরনের উস্কানি ছিল না। আমি হাত দিয়ে এইভাবে তাদেরকে ইশারা করার চেষ্টা করেছিলাম যে কি হয়েছিল। পুলিশ এবং সেনাবাহিনীর পোশাক পরিহিত দুর্বৃত্তরা প্রকাশ্য দিবালোকে বর্বরোচিত হামলা করলো আমার উপরে, আমার সহকর্মীদের উপরে। আজকে হাদির ঘটনায় যেভাবে প্রধান উপদেষ্টা ফেসবুকে লাইভে বা টেলিভিশনে প্রচার করেছেন, হয়তো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, যেভাবে হাদির পরিবারকে ডেকে এই যমুনায় সান্ত্বনা দিয়েছিলেন, ঘটনার বিচার হবে, চিকিৎসার খরচ সরকার বিয়ার করবে, এরকম আশ্বস্ত আমার পরিবারকেও করেছিল, আমার ওয়াইফকেও যমুনায় আমন্ত্রণ করে আশ্বস্ত করেছিল। কিন্তু চিকিৎসা নিতে গিয়েও
বাইরে পাঠানোর ক্ষেত্রেও সরকারের যে তালবাহানা আমরা দেখেছি। প্রথমে আল্লাহ রাস্তের চিকিৎসা কোথায় পাওয়া যায়, দান খয়রাতের চিকিৎসা, সেটা খুঁজেছে, চীন অফার করেছে, সেখানে পাঠাতে চেয়েছিল। তারপরে পাঠানোর ক্ষেত্রে কি কালক্ষেপণ করেছিল সেটা তো দেখেছেন। যাই হোক, তারপরে আমরা বলেছি যে আপনারা না পারলে জানিয়ে দেন, আমরা আমাদের খরচের প্রয়োজনে সিঙ্গাপুর যাব। যাই হোক, আমরা আল্লাহ আমাদেরকে রক্ষা করেছে। কিন্তু আপনারা জানেন যে আমার নাকের ডান দিকে বাঁকা। আমি ডক্টর ইউনূস সাহেবকে যেদিন আমাদের জুলাই সনদ স্বাক্ষর হয় সেদিন জাতীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আমি বলেছিলাম যে শেখ হাসিনাকে আমরা ফ্যাসিস্ট বলি, সেই শেখ হাসিনার ফ্যাসিস্টের আমলে এইভাবে আক্রমণ, আইন শৃঙ্খলা বাহিনী যাদেরকে আমরা বলি রাষ্ট্রীয় পোশাক পরিহিত বাহিনীর দ্বারা এইভাবে আক্রমণের শিকার হই নেই। তো আপনার সরকারের সময় আমরা হয়েছি। তারপরে মাঝখানে ভুটানের প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রী আসলো, সেই ডিনার প্রোগ্রামেও ইন্টারকন্টিনেন্টালে বলেছিলাম যে আপনার গঠিত তদন্ত কমিটি, আপনি যে 30 কার্যদিবসের সময় দিয়েছিলেন 29শে অগস্টের পরের ঘটনায়, অগস্টের পরে সেপ্টেম্বর চলে গিয়েছে, অক্টোবর চলে গেছে, নভেম্বর চলে গেছে, ডিসেম্বরও যায়, প্রায় 3.5 মাস হয়েছে। এখন পর্যন্ত আমরা সেই 29শে অগস্টে পোশাক পরিহিত, সেনাবাহিনীর পোশাক পরিহিত, পুলিশের পোশাক পরিহিত দুর্বৃত্তরা এবং দুর্বৃত্তদের সহযোগী যারা আপনারা দেখেছেন বাঁশ দিয়ে ঘাই মেরেছে আমাদেরকে হত্যার জন্য, আমাকে হত্যা করার জন্য, এবং ওই পল্টনের কালভার্ট রোডেই হাদিকে গুলি করেছে। হাদিও থাকে, আপনারা জানেন যে রামপুরাতে, ওই যেই এলাকায়, আমি একই এলাকায় থাকি, জন্ম বরিশালের ওইদিকে, আমার একই জায়গায় জন্ম। স্বাভাবিকভাবেই সমুদ্রের তীরবর্তী বা নদীর তীরবর্তী মানুষেরা, দক্ষিণাঞ্চলের মানুষেরা একটু সাহসী হয়, সংগ্রামী হয়। ফেসিবাদের উত্তাল সময়ের পুরোটা সময় নিজের ঝুঁকি নিয়ে রক্তাক্ত হয়ে রাজপথে লড়াই সংগ্রাম করেছি। আজকে যে হাতে ধরে এই যে এখন লাইভে আসলাম, কষ্টে মনে হচ্ছিল শ্বাস নিতে পারছি না, শ্বাস করতে কষ্ট হচ্ছিল। অনেকক্ষণ ভেবে চিন্তে কথা বলবো, কি বলবো, কার কাছে বলবো। তো তারপরে হাতে ধরে একটু লাইভে কথা বলার জন্য, কষ্টটাকে হালকা করার জন্য আসলাম। যে এখন তো আর, আগে আপনারা জানেন আমার সোশ্যাল মিডিয়ার বিশেষ করে এই পেজে যারা ছিলেন, আগে আপনারা প্রায় প্রায় আমার লাইভ দেখতেন, কথা শুনতেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামে মানুষকে উদ্বুদ্ধ করার প্রচেষ্টা দেখতেন। অগস্টের পরে তো আর ওইভাবে ফ্যাসিবাদ নাই, রাজপথের আন্দোলন সংগ্রাম নাই, যেই কারণে আমরা হয়তো ওইভাবে প্রতিবাদে খুব একটা দেখেন না, বা প্রতিবাদে নাই। তো আমি লক্ষ্য করেছি যে এর মধ্যে, যেটা আজকে এক ভাই বলেছিলেন যে এই গণ অভ্যুত্থানের পরে আমরা অনেকগুলো হাদি পেতে পারতাম, অনেকে হাদি হতে পারতেন, কিন্তু হাদি হয়েছে একটি ছেলেই, একজন হাদি আমরা পেয়েছি। আর বাকিরা সুবিধাবাদী ধান্দাবাজির জন্য আপনারা জুলাইকে বিক্রি করেছে, জুলাই বিক্রি করে উপদেষ্টা হয়েছে, সমন্বয়ক হয়েছে, মন্ত্রণালয় সচিবালয়ে ধান্দাবাজি করেছে, ডিসি অফিসে এসপি অফিসে ধান্দাবাজি করেছে, নিজেদের এলাকায় নির্বাচনে আসন কুচিয়েছে। আর এই জুলাইকে তারা অনিরাপদ করেছে, যার কারণে আজকে জুলাই গণ অভ্যুত্থানের সহযোদ্ধা, বিপ্লবী সহযোদ্ধা হাদিকে গুলিবিদ্ধ হতে হয়েছে, আমাকে রক্তাক্ত হয়েছে, এবং জানি না সামনে আরো কে কিভাবে রক্তাক্ত হবে, কিভাবে আক্রমণের শিকার হবে, কে গুলিবিদ্ধ হবে। আপনারা হাদির অনেক বিপ্লবী বক্তব্য, সংগ্রামী বক্তব্য সোশ্যাল মিডিয়াতে এখন শুনছেন, পুরানো বক্তব্য ভাইরাল হচ্ছে, আলোচনায় আসছে, এবং আজকে অনেকের চেতনা উগরে পড়েছে। তারা সরকারে ছিলেন, সরকারে থাকতে ধান্দাবাজি করেছেন, দল করেছেন, চেতনার কথা বলে অন্যদেরকে সরকার থেকে মাইনাস করেছেন, রাজনীতি থেকে কোণঠাসা করেছেন, এখন আন্দোলনের ধান্দাবাজি করার চেষ্টা করছেন, আন্দোলনে আহ্বান করছেন, ডাক দিয়েছেন, ভাই আসেন বিপ্লবী সরকার করা লাগবে, জাতীয় সরকার করা লাগবে। তো যেদিন 5ই অগস্টের পরে আপনারা কেন জাতীয় সরকার করেন নাই, কেন বিপ্লবী সরকার করেন নাই, রাষ্ট্রপতিকে গালি দেন, চুপ্পু বলেন, মস্করা করেন, তো এই চুপ্পুর অধীনে, রাষ্ট্রপতির অধীনে কেন আপনারা সেদিন শপথ নিয়েছিলেন? আপনারা এত বিপ্লবী লোক, এত সংগ্রামী লোক, সেদিন কেন বলেন নাই যে আমরা ফ্যাসিস্টের বড় খুঁটি শেখ হাসিনার মনোনীত রাষ্ট্রপতির অধীনে আমরা শপথ নিব না? সেটা কিন্তু বলেন নাই। বরঞ্চ আমাদের মতো সংগ্রামী যারা আপনাদেরকে তৈরি করেছিলাম, যাদের রক্তের উপরে ভর করে আপনারা, এই জুলাইয়ের উপরে ভর করে, জুলাই বিক্রি করে আপনারা উপদেষ্টা হয়েছিলেন,
তারা আমাদেরকে চেনেন নাই, আমাদের সাথে একটু কথা বলার জন্য আপনাদের সময় হয় নাই। হাদি বলেছে, হাদির বক্তব্য দেখবেন পুরো, এখন অনেক বক্তব্য হাদি বলেছে যে জুলাইকে বিক্রি করেছে, কুক্ষিগত করেছে, জুলাইয়ের স্বপ্নকে নস্যাৎ করেছে। তারপরেও কিছু মানুষকে তো প্রতিবাদটা জারি রাখতে হবে। আমরা না হয় রাজনীতির বাইরে থেকে কিছু মানুষ সেই প্রতিবাদটা চালিয়ে গেলাম, সেই দায়িত্বটা চালিয়ে গেলাম। হাদি সেটা বলেছিল। তো হাদি আমাদের সংগ্রামের চেতনা, হাদি আমাদের অনুপ্রেরণা। আজকের তরুণ প্রজন্ম রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমরা বলবো, দল মত নির্বিশেষে হাদির এই সংগ্রামী চেতনা উদ্বুদ্ধ হন, ফেসিবাদ নির্মূলের জন্য আওয়াজ তুলেন। আজকে কেন গণ অভ্যুত্থানের 15 মাসেও ফেসিবাদ নির্মূল হলো না? কেন জাতীয় পার্টি আজকে এই বুদ্ধিজীবী দিবসে ফুল দিতে যায়, শহীদ মিনারে ফুল দিতে যায়, স্মৃতিসৌধে ফুল দিতে যায়, সরকার ব্যবস্থা নেয় না? এমনকি এই 29শে অগস্টের পরে যখন রাজনৈতিকভাবে জাতীয় পার্টি সহ ফেসিবাদকে নিষিদ্ধ করার দাবিতে একটি জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সময় কোনো দল জাতীয় পার্টি নিষিদ্ধের পক্ষে অবস্থান নেয়নি। যারা জাতীয় পার্টিকে নিষিদ্ধের পক্ষে অবস্থান নেয়নি, ফ্যাসিবাদকে নির্মূল করার পক্ষে অবস্থান নেয়নি, তারা আগামীতে আওয়ামী লীগকেও রাজনীতিতে সুযোগ দেবে, আওয়ামী লীগকে ওপেন করে দেবে এবং এই জুলাই অভ্যুত্থানের জুলাই যোদ্ধাদেরকে সাইজ করার জন্য লেলিয়ে দিবে। তো তাই আমরা বলছি যে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার, যেই সরকারকে আমরা আমাদের সরকার বলি, আমাদের সমর্থিত সরকার বলি, সেই সরকার কি করেছে? কয়জনকে গ্রেপ্তার করেছে, কয়জনকে বিচার করেছে? ফ্যাসিবাদকে নিষিদ্ধ করার ক্ষেত্রে কোনো কার্যকরী পদক্ষেপ নিয়েছে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগের লেসপেন্সারদেরকে কেন জিয়ে রেখেছে? হাদিকে কিভাবে গুলি করে এইভাবে পল্টনের মতো একটা ব্যস্ততম এলাকা থেকে পালিয়ে গেল? শুনেছি সীমান্ত দিয়ে তারা পালিয়ে গিয়েছে। কিভাবে তারা পালিয়ে গেল? গত 1.5 বছরে এই ফ্যাসিবাদের দোসর ফ্যাসিবাদীরা আদালত থেকে জামিন পেয়েছে। অনেকে আসিফ নজরুলকে গালিগালাজ করে না, আসিফ নজরুলের দায় থাকতে পারে, একার দায় আসিফ নজরুলের না। ব্যবসা করেছে বিএনপি জামাতের আইনজীবীরা। আমি আবারও বলছি, বিএনপি জামাতের আইনজীবীরা ব্যবসা করেছে। ফ্যাসিবাদীদেরকে শেল্টার দিয়েছে কারা? গত 15 বছরের লুটেরাদেরকে কারা শেল্টার দিয়েছে সেটা আপনারা জিজ্ঞাসা করেন। আজকে এই হাদির মৃত্যুকে কেন্দ্র করে যেই হাদি ইনসাফের কথা বলতো, পরিষ্কারভাবে মানুষকে বলতো যে আপনার সাথে আমার বিরোধ আছে, তর্ক হবে, মত পার্থক্য হবে, কিন্তু আপনার সাথে আমি ইনসাফ করতে চাই, আপনি আমার চরম শত্রু হলেও। তো হাদির এই ঘটনাকে কেন্দ্র করে কারা নানান ধরনের অগ্নিসংযোগ, নাশকতা করে দেশকে আরেকটা তৃতীয় পক্ষের হাতে তুলে দিতে চাচ্ছে, তৃতীয় পক্ষকে ক্ষমতা গ্রহণের জন্য, তাদের হস্তক্ষেপের জন্য ডেকে আনছে। কাজেই আমরা প্রিয় দেশবাসী, সংগ্রামী সহযোদ্ধা সহকর্মীদেরকে বলবো, ধৈর্য ধরেন। যা কিছু আমাদেরকে করতে হয় রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে করতে হবে, হঠকারী কিছু করা যাবে না। আমরা বারবার বলছিলাম এই ধ্বজভঙ্গ উপদেষ্টা পরিষদ দিয়ে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না, বিপ্লবের চেতনা হবে না। এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে, বারবার বলছিলাম। এই উপদেষ্টা পরিষদেও একটা দুর্বৃত্তদের দুষ্ট চক্রের সিন্ডিকেট আছে, যারা আজকে এই আমলাতন্ত্র থেকে শুরু করে এই উপদেষ্টা পরিষদে ভাগ বাটোয়ারা করছে, যেটা মাহফুজ আলম বলেছেন। কিন্তু মাহফুজ আলমরা এই ভাগ বাটোয়ারার মধ্যে ছিলেন। শুধু বিএনপি জামাতের উপরে দায় চাপিয়ে দিলে হবে না। মাহফুজ আলমরা, নাহিদরা, আসিফরা 10 তারিখ পর্যন্ত সরকারে ছিলেন। আজকে তারা রাজপথে বক্তব্য দেন। সরকারে থাকতে কোন ঘোড়ার ডিম করেছেন সিম্প্যাথি নেওয়ার জন্য, জনগণের কাতারে গিয়ে নামছেন, নিজেদেরকে বীর হিসেবে জাহির করছেন, লাশের বদলে লাশ তাচ্ছেন। তো সরকারে থাকতে কেন ব্যবস্থা নেন নাই? কেন ফ্যাসিবাদ নির্মূল করেন নাই আমলাতন্ত্র থেকে, প্রশাসন থেকে, রাজনৈতিক অঙ্গন থেকে? বরং আপনারা তো ফ্যাসিবাদীদেরকে রক্ষা করেছেন, ফ্যাসিবাদীদেরকে রাজনৈতিক দলে ভিড়িয়েছেন। কাজে এই 9-6 ভণ্ডামি বাদ দিয়ে যদি প্রকৃত অর্থে জুলাইয়ের চেতনার বাস্তবায়ন চান, তাহলে ফ্যাসিবাদ নির্মূলের এক দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী নির্বাচনে কোনো ফ্যাসিস্টরা নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না, এই দাবিতে ঐক্যবদ্ধ হতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা পরিষদ দিয়ে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের আস্থা ফিরিয়ে আনা এটি সম্ভব নয়। আমরা বারবার বলেছিলাম উপদেষ্টা পরিষদের পুনর্গঠন প্রয়োজন। আজকে হাদি মরে গিয়ে বেঁচে গিয়েছেন, আমরা তো মরার জায়গা থেকে ফিরে এসেছি। এখন পর্যন্ত কেন এই ঘটনার বিচার হলো না? আমি আজকে ফেসবুক পোস্টে বলেছি, ডক্টর ইউনূসকে জবাবদিহি করতে হবে, আসিফ নজরুলকে বলতে হবে, রেজওয়ানা হাসানকে জবাবদিহি করতে হবে, আদিলুর রহমানকে বলতে হবে। বলতে গেলে এটা পরিষ্কার যে প্রধান উপদেষ্টার পরে এই সরকারের কিচেন ক্যাবিনেট বলে, শক্তিশালী ক্যাবিনেট বলে এই 3 জন, তারাই হর্তাকর্তা।
আদিলুর রহমান, রেজওয়ানা হাসান, আসিফ নজরুলরা অন্তর্বর্তীকালীন সরকারকে জবাবদিহি করতে হবে। কেন এই 29 আগস্টের ঘটনায় তারা শক্ত পদক্ষেপ নেননি? কেন আমার ভাই হাদিকে এইভাবে গুলিবিদ্ধ হতে হয়েছে? অনেকেই বলছেন এই ঘটনার সাথে অনেক ধরনের ইন্ধন থাকতে পারে, অনেকেই জড়িত থাকতে পারে। দেশে একটা নৈরাজ্য তৈরি করার জন্য এই ঘটনাকে একটা প্রেক্ষাপট হিসেবে ব্যবহার করার জন্য ঘটনা হতে পারে। কারা ঘটিয়েছে সেই ঘটনার আদ্যপান্ত আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমাদেরকে হঠকারী ভূমিকায় গেলে চলবে না। কোনো প্রতিষ্ঠানে আগুন দিয়ে, কাউকে আগুন দিয়ে মেরে আমরা তো এই জুলাই গণঅভ্যুত্থানকে সুরক্ষিত করতে পারবো না। আমাদের ভাইয়ের হত্যার বিচার আমরা পাবো না। হত্যার সাথে যারা জড়িত, কোথা থেকে শখ আঁকা হয়েছে, কারা কারা জড়িত, সেই ঘটনা উন্মোচন করতে হবে। 29 আগস্টের ঘটনা কিভাবে ঘটেছে সেই ঘটনার স্বরূপ উন্মোচন করতে হবে পরিষ্কারভাবে বলছে। আগামীকালকে ডাকসু, শিবির, ছাত্রদল, এনসিপি, বিভিন্ন রাজনৈতিক দল যার যার জায়গা থেকে কর্মসূচি পালন করছে। আমরা গণ অধিকার পরিষদ বাদ জুম্মা পল্টনের এই ঐতিহাসিক পল্টন মোড় থেকে আমরা এই বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, আইজিপির পদত্যাগ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তার পদত্যাগ, কারণ তাদের এই সিন্ডিকেট আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, তাদের পদত্যাগ এবং হাদির হত্যাকারী সহ 29 অগস্টের হামলায় জড়িতদেরকে বিচার, গ্রেপ্তার এবং ফ্যাসিবাদ নির্মূলের দাবি হচ্ছে এই মুহূর্তে আমাদের সকলের দাবি। এই দাবিতে আমরাও আগামীকাল শুক্রবার জুম্মার পরে ঐতিহাসিক পল্টন ময়দান থেকে, আমরা পল্টন মোড় থেকে আমরা গণমিছিল এবং বিক্ষোভের ডাক দিয়েছি। আমার ভাই বন্ধুরা বিভিন্ন জায়গায় ডাক দিয়েছে, সারা দেশে প্রতিবাদ হবে এবং এই প্রতিবাদ শুধু 2-1 দিনের প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। ধারাবাহিকভাবে এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। এই চলমান সংগ্রামই আমাদেরকে ফ্যাসিবাদ নির্মূল এবং জুলাই ঐক্যকে সুসংহত করার জন্য আমাদেরকে এক বিন্দুতে মিলিত করবে। তাই আমরা বলতে চাই, যার যা কিছু আছে তাই নিয়ে আমাদেরকে আবার নতুন করে রাস্তায় নামতে হবে, সংগ্রামে নামতে হবে, ফ্যাসিবাদ নির্মূলের আওয়াজ তুলতে হবে, ফ্যাসিবাদকে সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে।